আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সচিবালয়ের আগুনের ঘটনাকে নাশকতা বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগুনের ধরন সহ সবকিছু মিলিয়ে এটিকে পরিকল্পিত বলে মত অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালির। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, তদন্তের আগে নিশ্চিতভাবে বলা না গেলেও নাশকতার কথা এড়ানো যায় না। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫ মন্ত্রণালয়। এই ঘটনার পরেই নানা মহলে গুঞ্জন, আগুনের ঘটনা পরিকল্পিত। কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগুনের ধরন ও আগুন লাগার সময়সহ বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত বলে মনে করেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি। শর্ট সার্কিট হলে কয়েকটা জায়গায় একই সঙ্গে আগুন লাগার সাধারণত সুযোগ নাই। ইন্টেনশনাল ফায়ারটা তখনই সম্ভব যখন আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আগুনটা লাগে। আচ্ছা, এইটা অনেকটা ইন্ডিকেট করে যে এটা আসলে ইন্টেনশনাল ফায়ার। আগুনটা লাগছে কখন? যখন ইলেকট্রিক্যাল লোড অলমোস্ট জিরো, গভীর রাতে। সারাদিন এসি চললো, লাইট জ্বললো, ফ্যান চললো, শর্ট সার্কিট হলো না। তো রাতের বেলা যখন একটাও নাই তখন শর্ট সার্কিট হলো, এটা আরেকটা অস্বাভাবিক জিনিস। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। 3টা জায়গা থেকে একসঙ্গে আগুন লেগে যাবে, এটা স্বাভাবিক ছিল না। যদি নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা না থাকে, এটা খুব লো গ্রেডের আগুন, খুব স্লো মুভ করে। আমাদের ফায়ার ব্রিগেড তারা সাফিসিয়েন্ট টাইম পেয়েছে টু রিচ টু এক্সটিংগুইশ। তাদের এত সময় লাগাটা এটাও একটা প্রশ্নবিদ্ধ জিনিস। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকও মনে করেন নাশকতার কথা এড়ানো যায় না। কেপিআই বা অতি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সচিবালয়ের অগ্নিসুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয় বলে মত তার। আমি দেখতে পেলাম যেখানে ফায়ারের হয়তো ওখানে হোস পাইপ লাগানো হয়েছে, কিন্তু এটা ব্রাঞ্চ পাইপের যেটা আছে নজলটা না, এখানে চুরি হয়ে গেছে আসলে। সুতরাং এগুলো তদারকির অভাব আছে এবং ফায়ারের জিনিসপত্রগুলো সঠিকভাবে নাই। এখানে হয়তো সিসি ক্যামেরাগুলো শুধু ছিল, হয়তো তারপরে বেশি কিছু ছিল না। সুতরাং কাজগুলো করা হয় অনেক দায়সারাভাবে। সচিবালয়ের আগুনকে নজিরবিহীন মন্তব্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সবার। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ করছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আজ বিকেল 3:30টায় এই কমিটির সদস্যরা আবারও সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করবে এবং সেখানে বৈঠক করবেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাময়িক সময়ের জন্য সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ দিলে পূর্বের ন্যায় প্রবেশাধিকার পাবেন বলে উল্লেখ করা হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কখন নাগাদ আজ তদন্ত শুরু হবে এবং এই বিষয়ে তদন্ত দল কি বলছেন জানাবেন। আজকে 3:30টার দিকে তদন্তের যে কমিটি রয়েছে, সরকারি উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কাজ শুরু করে সকালবেলা থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিট তারা এখানে প্রবেশ করেছেন এবং যে বিভিন্ন ফ্লোরগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল, 6 তলায় আগুন লাগার পরে শুধু 9 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন পক্ষে ক্রাইম সিন বিষয়গুলো রয়েছে, আলামত রয়েছে, সেই আলামতগুলো সঙ্গে কাজ করছে এবং সেই কাজ কিন্তু গতকালকে হয়েছিল, আজকে সেটা চলমান আছে। সেই কাজ তারা করবেন এবং পরবর্তীতে 3:30 পর্যন্ত যে তদন্ত দল রয়েছে তারা এখানে আসবেন। এখানে এসে তারা এই ভবনগুলোর রুমগুলো তারা দেখবেন এবং কমিটি এখানে মিটিং করবেন এবং সেই মিটিংয়ে হয়তো বা তাদের অনেকগুলো বিষয় নিয়ে তারা চিন্তা করবেন কিভাবে আসলে আগুনটি লাগলো, নাশকতা ছিল, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটি হলো, সেই বিষয়গুলো নিয়ে আসবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এটি শর্ট সার্কিট থেকে লাগার সম্ভাবনা খুবই কম, যার কারণে কিন্তু তদন্ত কমিটি তারা আলাপ আলোচনা করে এটি আসলে বের করার চেষ্টা করবেন আগুনের ঘটনাটা কিভাবে ঘটলো। এবং এই কমিটি কিন্তু 30 তারিখের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিবেন যে কি কি তারা এখানে পেলেন
এবং পরবর্তীতে 10 কর্মদিবসের ভিতরে পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটি তারা এখানে তুলে ধরবেন। আগুন লাগার ঘটনা কিভাবে হয়েছে সেই রিপোর্টটি তারা তুলে ধরবেন। আমরা গতকালকে কথা বলার চেষ্টা করেছি তদন্ত কমিটির যিনি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনি যদি এই বিষয়ে কথা বলেন যে ফায়ার সার্ভিসের তিনি বলেছেন তদন্তাধীন বিষয়, যার কারণে মন্তব্য তিনি করতে চান নাই। তারা সবগুলো বিষয়কে মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়সহ অনেকের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বিএনপি তাড়াতাড়ি নির্বাচনে যাচ্ছে, সেটার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় তার দল। 17 বছর বয়সীদের ভোটার হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে ফখরুল বলেন, 18 বছর সবার কাছে গ্রহণযোগ্য আছে। কম বেশি করতে হলে নির্বাচন কমিশনের মাধ্যমে প্রস্তাব আসা উচিত, প্রধান উপদেষ্টার কাছ থেকে নয়। তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রতিবাদ সমাবেশ ও আলটিমেটাম দিয়ে চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন প্রশাসন ক্যাডাররা। সরকারকে সহযোগিতার পরিবর্তে কঠিন সময়ে আন্দোলনের ডাক দেয়া ঠিক হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাষ্ট্রকে সহযোগিতার জন্য প্রশাসন ক্যাডারদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলছেন, কঠিন সময়ে প্রশাসন ক্যাডারদের এমন আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বড়দিনের ছুটি ফেলে ঢাকার বিয়াম মিলনায়তনে প্রশাসন ক্যাডারদের এই প্রতিবাদ সভা। এতে সশরীরে ও অনলাইনে যোগ দেন প্রায় সহস্রাধিক প্রশাসনিক কর্মকর্তা। কমিশন প্রধানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন তারা। এমন কোনো সিদ্ধান্ত বা এমন কিছু করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরো দ্বন্দ্ব তৈরি করবে। দেশ শাসনে যখন অন্তর্বর্তীকালীন সরকার, সবাই যখন সংস্কার নিয়ে চিন্তিত, তখনই প্রশাসন ক্যাডারের সদস্যদের এমন আচরণে মর্মাহত বিশেষজ্ঞরা। কমিশনকে এই মুহূর্তে সরাসরি অবজ্ঞা করা, এটা এক ধরনের দায়িত্বশীল আচরণ বলে আমি মনে করি না। প্রশাসন ক্যাডারে দীর্ঘদিন চাকরি করা সাবেক এই সচিব মনে করেন, আপত্তিকর কোনো প্রস্তাবের কথা সামনে আনেনি সংস্কার কমিশন। ডিপার্টমেন্টের যে অভিজ্ঞতাটা উনি এসে পলিসি লেভেলে কাজ করতে লাগাতে পারবেন। আবার উনি 5 বছর মন্ত্রণালয় থেকে পলিসি লেভেলে যে শুনে গেলেন, দেখে গেলেন, সেটা উনি আবার যে ডিপার্টমেন্টে বাস্তবায়ন প্রয়োগ করতে পারেন। কোনো ক্যাডারেরই এত উষ্ণভাবে, চরমভাবে কোনো কিছু যাওয়াটা সঠিক নয়। এটা নৈতিকতার ব্যাপার, শুধু বিধি লঙ্ঘনের বিষয় না। বিধি লঙ্ঘন তো এক জিনিস, এটা নৈতিকতার ব্যাপার। দেশের ক্লান্তিকালে জনগণের প্রত্যাশিত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। আগামী বিজয় দিবসের আগেই বিচারিক আদালতে জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, প্রতিহিংসার জন্য নয়, গণহত্যা করার অপরাধেই আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিচার করা হচ্ছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন, জুলাই গণহত্যার বিচার করা ইমানি দায়িত্ব। ট্রাইব্যুনালের কাউকে কিছু দিয়ে কেনা যাবে না।
গুম হওয়া পরিবারের সদস্যরা বলেন, গুমের সাথে জড়িত সব বাহিনীকে শাস্তির আওতায় আনতে হবে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব, সুষ্ঠুভাবে পালন করব ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়ার থেকে সরাতে পারবে না, সেই প্রতিশ্রুতি এবং প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। পুলিশ কোনো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেটি সবাই জানে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। সমন্বয়কদের হত্যার হুমকির প্রতিটি বিষয় পুলিশ সুরাহা করেছে বলেও জানান পুলিশ প্রধান। পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সরকার নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে একটি অভিজাত হোটেলে প্রেরণার অভ্যুত্থান 24 শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আন্দোলনে আহতরা জাতীয় বীর, তাদেরকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে আহত প্রায় 300 নারী পুরুষ উপস্থিত ছিলেন। এক সময় কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলেও এটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে স্থবিরতায় বিরাজ করছে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। বিপাকে পড়েছেন শ্রমিক, ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। বাঘাবাড়ি নৌ বন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকট দেখা দেওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। এছাড়া বরিশাল, মোংলা সহ বিভিন্ন স্থানে নৌপথে পণ্য পরিবহন বন্ধ আছে। চাঁদপুর এমভি আল বাখেরা জাহাজে 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতির ডাক দেয়। শীতকালীন সবজির দাম কমে আসলেও বাড়ছে মাছ মাংসের দাম। লাগামহীন এমন দাম বৃদ্ধিতে অস্থির সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, যা গত সপ্তাহে ছিল 190 থেকে 200 টাকা। এদিকে ব্রয়লারের পাশাপাশি স্বস্তির খবর নেই মাছের বাজারেও। মাছ বিক্রি হচ্ছে আগের সেই বাড়তি দামেই। এই অবস্থায় বাজারে ক্রেতাদের অসন্তোষ থাকলেও সরকারের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। বাজারে মনিটরিং দুর্বলতার কারণে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের।
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজিবির সিলেট ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির ভারতের অংশে সবুজ মিয়া নামের ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। সবুজ গোয়াইনঘাট উপজেলার ভিতরগুলো গ্রামের বাসিন্দা। শুক্রবার সবুজ সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কাঁদা বন্দুক দিয়ে ছোড়া গুলি করে, এতে সবুজের মৃত্যু হয়। পরে তার সহযোগীরা সবুজের মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এক সময়ের দেশসেরা আধুনিক স্থাপত্যে তৈরি বাস টার্মিনাল অযত্নে অবহেলায় পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। বলছিলাম ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের কথা। সংস্কার না করা সহ টার্মিনাল ঘিরে কোনো উন্নয়ন প্রকল্প হাতে না নেয় জরাজীর্ণ অবস্থা। দুর্ভোগ পোহাতে যাচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। পুরাতন টার্মিনাল ভেঙে নতুনভাবে তৈরির দাবি যাত্রীদের। ভোলা থেকে অমিতাভ অপর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এটি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল, যেখানে সেখানে খানাখন্দ আর সংস্কারের অভাবে রুগ্ন হয়ে পড়েছে পুরো এলাকা। 1989 সালে প্রায় কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি। তবে গেল 35 বছরে সংস্কার হয়নি একবারও। নির্মাণ করা হয়নি যাত্রী ছাউনি, বিশ্রামাগার। মূল ভবনটি ভেঙেছে তাও অর্ধযুগ। নেই বাস রাখার ব্যবস্থাও। সংস্কার হয়নি শৌচাগারও। বাস টার্মিনালের এসব দুর্ভোগ থেকে মুক্তি চায় স্থানীয়রা। দাবি তোলেন আধুনিক বাস টার্মিনাল নির্মাণের। এখানে কোনো বসার কোনো জায়গা নেই, কোনো একটা প্রতিষ্ঠান নাই, কোনো একটা বাথরুম নাই, কোনো একটা প্রস্রাব করা নাই। এখানে কোনো বসার কোনো জায়গা নাই, বাথরুম নাই, কোনো সুযোগ সুবিধা নাই। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না এবং আমাদের গাড়ির এমন গাদার ভিতরে পড়ে, এটা নিয়ে আমাদের গাড়ি অনেক সমস্যা হচ্ছে। টার্মিনাল ব্যবহারের জন্য প্রতি বছর পৌরসভাকে 18 লাখ টাকা দিলেও সংস্কার করা হয় না বলে জানান বাস মালিক সমিতি। এটা এখন ব্যবহারের অনুপযোগী। শ্রমিক মালিক সহ এখানে থাকার মতন কোনো পরিবেশ নাই। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই বাস টার্মিনালটা পুরোটাই যে ছিল আজ থেকে 35 বছর আগে যেভাবে সজ্জিত ছিল আমরা সেইভাবেই চাই। নতুন করে বাস টার্মিনাল করার পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। বর্তমান যে বাস মালিক সমিতি গঠিত হয়েছে তার প্রতিনিধি তারা যারা রয়েছেন তাদের সাথে আমরা একত্রে কাজ করে তার যে দুরবস্থা সেটা নিরসনের আমরা প্রচেষ্টা নিচ্ছি। ইতিমধ্যে আমরা সদাশয় সরকারের সদয় বিবেচনার জন্য একটি প্রকল্প প্রণয়নের কাজ হাতে নিয়েছি। জেলার এই টার্মিনাল ব্যবহার করে দৈনিক প্রায় 200 বাস যাতায়াত করে। ইমরুল কায়েস, RTV। পঞ্চগড়ে 5 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শীতপ্রবাহ। ভোর 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। ভোরে সামান্য কুয়াশা দেখা গেলেও সূর্য ওঠার সঙ্গে তা কেটে যায়। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। ভোর 6টার দিকে এই জেলায় 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দলের সাথে যোগ দিচ্ছেন বিদেশি ক্রিকেটাররাও। আজ প্রথমবারের মতো ফরচুন বরিশালের সাথে অনুশীলন করেছেন 2 তারকা ক্রিকেটার কাইল মেয়ার্স ও শাহিন শাহ আফ্রিদি। অনুশীলনে এদিন পেসার ইবাদতের সাথে সময় কাটাতে দেখা যায় আফ্রিদিকে। জানিয়েছেন দলের পেস শক্তির কথা। তামিমের আহ্বানে এসেছেন বিপিএলে খেলতে। অবশ্যই তামিম ভাই আমাকে এই দলে খেলার জন্য কল দিয়েছিল। আমি এই দলে খেলার জন্য মুখিয়ে আছি। আর হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষ এবং তাদের ক্রিকেটকে ভালোবাসি। আশা করি আমি ভালো পারফর্ম করতে পারবো। দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।